অনার্স তৃতীয় বর্ষের প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা নিও। আশা করি সবাই ভালো আছো। আজ এই ক্লাসে তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ মিজানুর রহমান, প্রভাষক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, আনন্দমোহন কলেজ, ময়মনসিংহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমি তোমাদের সাথে আলোচনা করব শান্তি ও সংঘর্ষ বিদ্যা অধ্যয়নের পদ্ধতিসমূহ। শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন পরিচিতি কোর্সের আরেকটি আলোচ্য ও গুরুত্বপূর্ণ বিষয় শান্তি ও সংঘর্ষ বিদ্যা অধ্যয়নের বিভিন্ন পদ্ধতি। অনার্স তৃতীয় বর্ষের ছাত্রছাত্রীর জন্য আজকে আমার আলোচ্য বিষয় শান্তি ও সংঘর্ষ বিদ্যা অধ্যয়নের পদ্ধতিসমূহ। শিক্ষার্থীবৃন্দ, নানাবিধ পদ্ধতি আলোচনার পূর্বে আমরা একটু পদ্ধতি কি এই বিষয়টি একটু দেখে নিব। পদ্ধতি হচ্ছে একটি পন্থা বা কৌশল। সাধারণত কোনো কাজ পূর্ণাঙ্গ ব্যাপকভাবে সম্পন্ন করতে যে পন্থা বা কৌশলের সাহায্য নিতে হয় তাই পদ্ধতি। এটি হচ্ছে সুনির্দিষ্ট ও সুশৃঙ্খল কর্মপ্রণালী। পদ্ধতি হচ্ছে একটি কাঠামো যা তত্ত্ব গঠন প্রক্রিয়ায় অনুমানের সত্যতা পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা নিরীক্ষা করে। এটি এমন একটি দৃষ্টিকোণ যার মাধ্যমে সামাজিক প্রক্রিয়াসমূহের পারস্পরিক সম্পর্ক ও যুক্তির প্রতিফলন এবং বাস্তব জীবনের পাঠন সম্ভব হয়। প্রত্যেক বিষয় বা শাস্ত্রের আলোচনার জন্য একটি সুষ্ঠু প্রণালী প্রয়োজন। সুশৃঙ্খল পঠন পাঠন ও মূল্যায়নের প্রণালী ব্যতীত কোনো বিষয়, শাস্ত্র বা সমস্যা সম্পর্কে সম্যক জ্ঞান অর্জন করা সম্ভবপর হয় না। আর এ কারণেই অধ্যয়ন বা বিশ্লেষণ পদ্ধতির ওপর গুরুত্ব আরোপ করা হয়। শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন হলো একটি গতিশীল সামাজিক বিজ্ঞান, আর সামাজিক বিজ্ঞানের এই উল্লেখযোগ্য শাস্ত্রটির ক্ষেত্রে সুষ্ঠু অনুসন্ধান পদ্ধতির প্রয়োজনীয়তা অনস্বীকার্য। যে কোনো বিষয় সুষ্ঠুভাবে পঠন ও পাঠনের জন্য অবশ্যই নানাবিধ পদ্ধতি রয়েছে। আমরা সেই পদ্ধতি অনুসরণ করেই একটি বিষয়কে অত্যন্ত সুচারুভাবে এবং দক্ষতার সহিত পঠন ও পাঠন করতে পারি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আমাদের সেই শান্তি ও সংঘর্ষ অধ্যয়নের বিভিন্ন পদ্ধতি আলোচনার পূর্বে ডিফারেন্ট মেথড অফ পিচ অ্যান্ড কনফ্লিক্ট স্টাডিজ আলোচনার পূর্বে আমরা একটু দেখে নিলাম পদ্ধতি কী। মূলত পদ্ধতি একটি বিষয় পন্থা যার মাধ্যমে আমরা একটি বিষয়কে অত্যন্ত গুরুত্ব সহকারে পঠন পাঠন আমরা করতে পারি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসলে এবার আমরা শান্তি ও সংঘর্ষ অধ্যয়নের পদ্ধতিগুলোর দিকে একটু দৃষ্টি দিই। প্রথম আমরা যে পদ্ধতিটির বিষয়ে আলোচনা করব সেটি হলো কি ঐতিহাসিক পদ্ধতি, হিস্টোরিক্যাল মেথড। ঐতিহাসিক পদ্ধতি একটি প্রাচীন পদ্ধতি। প্রাচীনকাল হতে এ পদ্ধতি ব্যবহারের লক্ষ্য করা যাচ্ছে। শান্তি ও সংঘর্ষ অধ্যয়নে এ পদ্ধতির ব্যবহারও ব্যাপক। এটা ইতিহাস হতে রাষ্ট্রীয় বা ব্যক্তিগত সন্ত্রাস, যুদ্ধের ভয়াবহতা, শান্তি স্থাপন, সংঘর্ষ নিবারণ, সন্ধি, চুক্তি ইত্যাদি জানতে পারে। আধুনিক দৃষ্টিভঙ্গি ও চিন্তার আলোকেও এ পদ্ধতির মাধ্যমে শান্তি প্রতিষ্ঠা ও সংঘর্ষের সমাধান করা যায়। এজন্য এখনও শান্তি ও সংঘর্ষ অধ্যয়নে এ পদ্ধতির গুরুত্ব হারায়নি। এটি একটি অনবদ্য পদ্ধতি, বহু প্রচলিত ও প্রয়োগযোগ্য পদ্ধতি। আসলে এই পদ্ধতি ঐতিহাসিক পদ্ধতির মাধ্যমেই আমরা ইতিহাসে ঘটে যাওয়া বিভিন্ন রাষ্ট্রীয় সন্ত্রাসের বিষয়ে, বিভিন্ন যুদ্ধের ফলে সন্ধি, যুদ্ধ দূরীভূত করে শান্তি স্থাপন, এরকম নানাবিধ বিষয় নিয়ে আমরা অনেক কিছু জানতে পারি। এই জন্য এই পদ্ধতিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পদ্ধতি হিসাবেই শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন পদ্ধতিসমূহের মধ্যে আলোচিত হয়। আমরা দ্বিতীয়ত যে পদ্ধতির কথা জানব প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সেটি হলো প্রাতিষ্ঠানিক পদ্ধতি, ইনস্টিটিউশনাল মেথড। শান্তি ও সংঘর্ষ অধ্যয়নের আরেকটি পদ্ধতি হলো প্রাতিষ্ঠানিক পদ্ধতি। এ পদ্ধতি বিভিন্ন রাজনৈতিক প্রতিষ্ঠান সম্পর্কে আলোচনা করে। সরকার, আইন, নির্বাহী বিভাগ ও বিচার বিভাগ, সংবিধান, রাজনৈতিক দল, নির্বাচক মণ্ডলী এবং জনমতের আলোচনার অন্তর্ভুক্ত। তাই এটা শান্তি ও সংঘর্ষ বিদ্যার অন্তর্ভুক্ত। তবে এর কতিপয় সীমাবদ্ধতা আছে। তাই এটি ব্যক্তি ও প্রতিষ্ঠানের মধ্যে আন্তর্জাতিক প্রতিষ্ঠানকে গুরুত্ব দেয় না। ফলে শান্তি ও সংঘর্ষ আলোচনায় এর গুরুত্ব তেমন একটা নেই। তবুও শান্তি সংঘর্ষ আলোচনায় এ পদ্ধতির গুরুত্ব রয়েছে। প্রাতিষ্ঠানিক পদ্ধতিতে
এখন খুব একটা শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন পরিচিতির মধ্যে আলোচনা করা হয় না, তবু হ্যাঁ কিছু না কিছু বিষয় শান্তি ও সংঘর্ষ অধ্যয়নের আলোচনার ক্ষেত্রে, অধ্যয়নের ক্ষেত্রে, পঠন পাঠনের ক্ষেত্রে আমরা ইনস্টিটিউশনাল মেথডের উপর নির্ভর করতে হয়। পরবর্তী সময় আমরা দেখি সমাজতাত্ত্বিক পদ্ধতি, সোসিওলজিক্যাল মেথড। এ পদ্ধতি প্রবক্তা হলেন লিপ্পন, মস্কা প্রমুখ লেখক। এটা রাষ্ট্রকে সমাজ, দেহ এবং নাগরিকের অঙ্গ প্রত্যঙ্গকে এর অংশ বলে বিবেচিত করা হয়। এর মাধ্যমে রাষ্ট্রের শান্তি ও সংঘর্ষকে অধ্যয়ন করে তার সমাধান করা যায়। তবে এর আলোচনার সমাজতত্ত্বকে যদি কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠা করে, এতে শান্তি ও সংঘর্ষ আলোচনা পূর্ণতা লাভ করতে পারে না। তাই সমাজকে বাইরে রেখে শান্তি ও সংঘর্ষ আলোচনা অপর্যাপ্ত। আসল শিক্ষার্থীরা, আমরা এই সমাজতাত্ত্বিক পদ্ধতি আলোচনার ক্ষেত্রে আমরা যে বিষয়টি অবলোকন করি সেটা হলো, এর মাধ্যমে রাষ্ট্রকে সমাজের দেহ এবং নাগরিকদের সেই দেহের অঙ্গ প্রত্যঙ্গ হিসাবে বিবেচনা করা হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এরপরে আমরা দেখব হলো গিয়ে সাইকোলজিক্যাল অ্যাপ্রোচ, অর্থাৎ মনস্তাত্ত্বিক পদ্ধতি। প্রবৃত্তি, ভাবাবেগ, মনোভাব, অনুভূতি প্রভৃতি ব্যাখ্যা বিশ্লেষণের মাধ্যমে কর্মকাণ্ড পরিচালিত হয়। মানুষের আচরণের মনস্তাত্ত্বিক বিশ্লেষণ অতীব জরুরি। রাজনীতি পর্যালোচনায় এর গুরুত্ব অসীম। আইন ও শাসন নীতি গ্রহণের পূর্বে সরকার এ ব্যাপারে জননীতি নির্ধারণ করে। তবে শান্তি ও সংঘর্ষের কারণ বিশ্লেষণের জন্য শান্তি ও সংঘর্ষের গবেষকগণ এ পদ্ধতি প্রয়োগ করে থাকেন। ফলে এর প্রকৃত কারণ উদ্ঘাটন করা সম্ভব নয়। তাই শান্তি ও সংঘর্ষ অধ্যয়নে এ পদ্ধতির প্রয়োগ বহুল পরিমাণে লক্ষণীয়। আমরা দেখি যে প্রিয় শিক্ষার্থীরা, মানুষের আচরণ, মানুষের কর্মকাণ্ড, প্রবৃত্তি, ভাবাবেগ, মনোভাব প্রবৃত্তির উপর অনেকাংশে নির্ভর করে। মানুষের আচরণের মনস্তাত্ত্বিক বিশ্লেষণ ব্যতিরেকে আসলে একটি চিরস্থায়ী বা ইতিবাচক শান্তি প্রতিষ্ঠা করা কিছুতেই সম্ভব নয়। তাই আমরা জানি যে মনস্তাত্ত্বিক পদ্ধতি বা সাইকোলজিক্যাল মেথড অর অ্যাপ্রোচ অত্যন্ত গুরুত্ব সহকারে শান্তি ও সংঘর্ষবিদ্যা অধ্যয়নের পদ্ধতিগুলোর মধ্যে আলোচনা করা হয়, বা শান্তি ও সংঘর্ষবিদ্যা অধ্যয়নের পদ্ধতিগুলোর মধ্যে মনস্তাত্ত্বিক পদ্ধতি অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এরপরে আমরা দেখব নৃবিজ্ঞানমূলক পদ্ধতি, অ্যানথ্রোপোলজিক্যাল মেথড। নৃবিজ্ঞানমূলক পদ্ধতির মাধ্যমে শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন করা যায়। নৃবিজ্ঞান হলো মানববিদ্যা। নৃবিজ্ঞান পরিচালিত হয় মানুষের কেন্দ্র করে, তেমনি শান্তি ও সংঘর্ষের কেন্দ্রবিন্দু মানুষ। তাই মানুষের কার্যকলাপ পর্যালোচনা করে শান্তি ও সংঘর্ষের কারণ নির্ণয় করা সম্ভব। এজন্য শান্তি ও সংঘর্ষবিদ্যা তার অধ্যয়নের কর্মকাণ্ডকে ঘিরেই শান্তি ও সংঘর্ষ পরিচালিত হয়। তাই শান্তি ও সংঘর্ষবিদগণ তাদের আলোচনায় নৃবিজ্ঞানমূলক পদ্ধতি ব্যবহার করেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা জানি যে নৃবিজ্ঞান মানে মানুষ নিয়ে, মানব নিয়ে বিজ্ঞান বা মানববিদ্যা। নৃবিজ্ঞানে আলোচনার বিষয় মানুষ, শান্তি ও সংঘর্ষ নিয়ে আলোচনার কেন্দ্রবিন্দু মানুষ। তাই মানুষের কার্যকলাপ পর্যালোচনা করার জন্য, সেই কার্যকলাপ পর্যালোচনা করে শান্তি ও সংঘর্ষের কারণ নির্ণয় করার জন্য আমরা নৃবিজ্ঞানমূলক পদ্ধতি অবশ্যই আলোচনার কেন্দ্রবিন্দুতে রাখব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এর পরবর্তী সময় আমরা দেখি ইকোনমিক মেথড বা অর্থনৈতিক পদ্ধতি। অর্থনৈতিক পদ্ধতি শান্তি ও সংঘর্ষ অধ্যয়নের আরেকটি গুরুত্বপূর্ণ পদ্ধতি হিসেবে পরিগণিত হয়েছে। অর্থনৈতিক কর্মকাণ্ড সকল শান্তি প্রক্রিয়া ও সংঘর্ষের মধ্যে জড়িত। এজন্য শান্তি ও সংঘর্ষবিদগণ অর্থনৈতিক কর্মকাণ্ডকে কেন্দ্র করে তাদের আলোচনা পরিচালিত করেন। শান্তি ও সংঘর্ষবিদ্যায় অর্থনৈতিক সংশ্লিষ্টতা একটি মৌলিক কাজ বলে বিবেচিত হয়। এটা ব্যতীত শান্তি ও সংঘর্ষবিদ্যার আলোচনা অপূর্ণাঙ্গ, কারণ মানুষের সকল ক্রিয়াকাণ্ড পরিচালিত ও আবর্তিত হয় অর্থনীতিকে ঘিরে। এ পদ্ধতি অধ্যয়নের গুরুত্ব রয়েছে। আমরা জানি বর্তমানে এই বিশ্বায়নের যুগে, এই একবিংশ শতাব্দীতে বিশ্ব রাজনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে অর্থনৈতিক কর্মকাণ্ড। তাই অর্থনৈতিক কর্মকাণ্ড বিচার বিশ্লেষণ ব্যতিরেকে আসলে শান্তি প্রতিষ্ঠা অসম্ভব। আমরা শান্তি সংঘর্ষ অধ্যয়ন পদ্ধতিগুলোর মধ্যে তাই অর্থনৈতিক পদ্ধতি একটি গুরুত্বপূর্ণ পদ্ধতি হিসেবে পরিগণিত হয়। এরপরে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা দেখব তুলনামূলক পদ্ধতি, কম্পারেটিভ মেথড। 2000 বছর পূর্বে গ্রিক দার্শনিক এরিস্টটল রাজনীতি ও অর্থনীতি বিশ্লেষণ এই পদ্ধতি প্রয়োগ করে ঈপ্সিত ফল লাভ করেন। আধুনিক রাষ্ট্রবিজ্ঞানীগণ রাষ্ট্রবিজ্ঞান ব্যাখ্যা করেন তুলনামূলক পদ্ধতি প্রয়োগ করে। শান্তি ও সংঘর্ষ বিদ্যার গবেষকগণও তুলনামূলক পদ্ধতি প্রয়োগ করে
শান্তি ও সংঘর্ষের অবস্থা নির্ণয় করেন, ফলে এর ব্যাখ্যা বিশ্লেষণ সঠিক ও প্রাণবন্ত হয়ে ওঠে। এ পদ্ধতি প্রয়োগের মাধ্যমে কোথায় শান্তি ও সংঘর্ষ বিদ্যমান তা সঠিকভাবে নির্ণয় করা যায়। আমরা প্রিয় শিক্ষার্থীবৃন্দ, রাষ্ট্রবিজ্ঞানের জনক এরিস্টটলকে আমরা দেখেছি বিভিন্ন দেশের 158টি দেশের সংবিধান 158টি দেশের সংবিধান পর্যালোচনা করে তুলনামূলক আলোচনা করে উনি রাষ্ট্রের একটি কাঠামো দাঁড় করিয়েছিলেন। আমরা যদি বলি যে আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের অনেক ক্ষেত্রেই তুলনামূলক পদ্ধতির অবলম্বন করা হয়। বিভিন্ন দেশের শাসন ব্যবস্থা, শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে বিভিন্ন দেশের বর্তমান অবস্থান, এগুলো তুলনামূলক আলোচনার মাধ্যমে বিভিন্ন সমস্যার সমাধান করা হয়। তাই আমরা শান্তি ও সংঘর্ষ অধ্যয়নের পদ্ধতিগুলোর মধ্যে তুলনামূলক পদ্ধতি গুরুত্বপূর্ণ পদ্ধতি বলে আমরা ধরে নেব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এরপরে পদ্ধতি দেখব পরিসংখ্যানমূলক বা পরিসংখ্যানগত পদ্ধতি বা পরিসংখ্যান পদ্ধতি, স্ট্যাটিস্টিক্যাল মেথড। শান্তি ও সংঘর্ষবিদ্যা অধ্যয়নে আরেকটি পদ্ধতি হলো পরিসংখ্যান পদ্ধতি। বর্তমানে প্রায় প্রত্যেক বিষয়েই পরিসংখ্যানমূলক পদ্ধতি ব্যবহারের প্রবণতা বৃদ্ধি পেয়েছে। এ পদ্ধতিতে গণনা ও পরিমাপ করা যায় এমন তথ্য সংগ্রহ ও প্রয়োগ করা হয়। তবে পরিসংখ্যান পদ্ধতি সীমাবদ্ধ হচ্ছে এটা বিষয়টিকে পরিসংখ্যান নির্ভর করে তোলে। তাছাড়া অতিরিক্ত পরিসংখ্যানের ব্যবহার শান্তি ও সংঘর্ষবিদ্যাকে জটিল করে তোলে। তবুও এই পদ্ধতির গুরুত্বকে অস্বীকার করা উপায় নেই। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা জানি এখন সকল কিছুই নির্ভর করে পরিসংখ্যানগত তত্ত্ব উপাত্তের উপর। পরিসংখ্যানগত তত্ত্ববিদ রেখে আসলে বর্তমান সময়ে কোনো বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয় না। যদিও বা এ বিষয়ে অনেকটা সমালোচনা আছে যে পরিসংখ্যান একটি জিনিসকে আসলে অতিরঞ্জিত করে ফেলে, অতিরিক্ত পরিসংখ্যানের ব্যবহারের ফলে শান্তি ও সংঘর্ষবিদ্যাকেও জটিল করে তোলে। তারপর আমরা পরিসংখ্যান পদ্ধতিকে একটি গুরুত্বপূর্ণ পদ্ধতি হিসেবে আমরা মেনে নেই। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কার্যাত্মক পদ্ধতি আরেকটি গুরুত্বপূর্ণ পদ্ধতি, ফাংশনাল মেথড। কার্যাত্মক পদ্ধতি শান্তি ও সংঘর্ষবিদ্যায় প্রয়োগ করা যায়। শান্তি রাষ্ট্র বা রাজনৈতিক ব্যবস্থাকে এ পদ্ধতি একটি কাঠামো বা কাজ হিসেবে ধরে নেয়। এর অন্তর্ভুক্ত সব কিছুকে এর ভাগ বা অংশ হিসেবে গণ্য করে। শান্তি ও সংঘর্ষবিদ্যা এ পদ্ধতিকে মৌলিক বিভিন্ন সমস্যা ও ঘটনা ব্যাখ্যা করতে পারে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কার্যাত্মক পদ্ধতি পরে আমরা দেখব বৈজ্ঞানিক পদ্ধতি, সায়েন্টিফিক মেথড। শান্তি ও সংঘর্ষবিদ্যা বৈজ্ঞানিক পদ্ধতিও প্রয়োগ করা যায়। শিক্ষার্থীবৃন্দ, এর দৃষ্টিভঙ্গি বিজ্ঞানের উপর নির্ভরশীল। শান্তি ও সংঘর্ষবিদ্যা একটি বিজ্ঞান। এর তত্ত্ব উপাত্ত যাচাই বাছাই ও পরীক্ষা নিরীক্ষা করে সত্যতা নির্ণয় করা যায়। এর বিজ্ঞান হওয়ার সপক্ষে বলা যায় যে এর জ্ঞান নির্ভরযোগ্য ও বিশ্লেষণযোগ্য। তবে এর বিষয়বস্তুকে পরীক্ষাগারে পরীক্ষা নিরীক্ষা করা যায় না বলে একে পরিপূর্ণ বিজ্ঞান বলা যায় না। তবে আমরা জানি যে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, শান্তি ও সংঘর্ষবিদ্যাকে অনেক বৈজ্ঞানিক পদ্ধতি প্রয়োগ করা হয়। এজন্য এটা পুরোপুরি কলাও বলা যায় না, এটা বিজ্ঞানের আওতাধীন একটি বিষয় হিসেবে পরিগণিত হয়। আমরা জানি শান্তি ও সংঘর্ষ অধ্যয়নে এই বৈজ্ঞানিক পদ্ধতির অনেকটাই আশ্রয় গ্রহণ করা হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখানে শান্তি ও সংঘর্ষ অধ্যয়নের পদ্ধতিগুলো সমূহের মধ্যে 10টি পদ্ধতি দেখলাম। পরবর্তী স্লাইডে আমরা বাকি পদ্ধতিগুলো দেখব। আমরা 11 নম্বর পদ্ধতি দেখব, কেস স্টাডি পদ্ধতি। কেস স্টাডি মেথডে কেস স্টাডি পদ্ধতি শান্তি ও সংঘর্ষ অধ্যয়নের একটি গুরুত্বপূর্ণ পদ্ধতি। এটার উদ্ভব ঘটেছে আইন বিষয় হতে। শান্তি ও সংঘর্ষবিদ্যার কেস স্টাডি পদ্ধতি ব্যবহার করা যায়। বিভিন্ন কলা কৌশল এ পদ্ধতিতে প্রয়োগ করা যায়। এগুলো হলো সাক্ষাৎকার, প্রশ্নমালা প্রণয়ন, দলিলপত্র, তত্ত্বাবলী ইত্যাদি। প্রাপ্ত তথ্যাদি পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে সিদ্ধান্ত করা হয় কেস স্টাডি পদ্ধতিতে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এরপরে আমরা দেখব পর্যবেক্ষণ পদ্ধতি, অবজারভেশন মেথড। শান্তি ও সংঘর্ষ অধ্যয়নের অন্যতম একটি পদ্ধতি পর্যবেক্ষণ পদ্ধতি। এই পদ্ধতির মাধ্যমে বিভিন্ন সংঘর্ষ, এর কারণ, ফলাফল ও ঘটনা পর্যবেক্ষণ করে সিদ্ধান্ত নেওয়া যায়। যেমন অনেক সাংবাদিক, লেখক ও সেনানায়কগণ বিভিন্ন যুদ্ধ ও সংঘর্ষ পর্যবেক্ষণ করে গ্রন্থ লিখেছেন, তাদের সংঘর্ষের বিবরণ দিয়েছেন। তাদের পর্যালোচনা সম্পর্কে আমাদের ব্যাপক জ্ঞান বৃদ্ধি পায়। যেমন দ্বিতীয় বিশ্বযুদ্ধ সম্পর্কে ফিল্ড মার্শাল উইলিয়াম মন্টগোমারি এর দ্য হিস্ট্রি অব দ্য সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার একটি প্রামাণ্য গ্রন্থ।
তেমনি মেজর রফিকুল ইসলাম এর এ টেল অফ মিলিয়ন্স বাংলাদেশ মুক্তিযুদ্ধের ওপর একটি প্রামাণ্য দলিল। তবে এ ব্যাপারে গবেষকদের সজাগ থাকতে হবে, তা না হলে গবেষণা ভুল তথ্য দ্বারা পরিচিত হয়ে গুরুত্বহীন হয়ে পড়তে পারে। সুতরাং একথা আমরা নিশ্চিন্তে এবং নির্দ্বিধায় বলতে পারি যে শান্তি ও সংঘর্ষ অধ্যয়নে পর্যবেক্ষণ পদ্ধতি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পদ্ধতি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, পরে আমরা সাক্ষাৎকার পদ্ধতি বা ইন্টারভিউ মেথড পদ্ধতি নিয়ে বিষয় জানি। সাক্ষাৎকার পদ্ধতি শান্তি ও সংঘর্ষবিদ্যা অধ্যয়নে আরেকটি গুরুত্বপূর্ণ পদ্ধতি। এ পদ্ধতির মাধ্যমে গবেষক শান্তিকর্মী ও সংঘর্ষের নায়কদের ভূমিকা সম্পর্কে সাক্ষাৎকার সরাসরি গ্রহণ করে সেগুলো বিশ্লেষণ করে সিদ্ধান্ত গ্রহণ করেন, ফলে ঘটনার সত্যতা বেরিয়ে আসে। কিন্তু সাক্ষাৎকার প্রদানকারীগণ ভুল তথ্য পরিবেশন করলে গবেষণা ভুল ও অসার প্রমাণিত হয়। শিক্ষার্থীবৃন্দ, আমরা বর্তমান সময়ে দেখি যে বিভিন্ন বিষয় আলোচনার ক্ষেত্রে বা পর্যালোচনার ক্ষেত্রে সাক্ষাৎকার পদ্ধতি একটি গুরুত্বপূর্ণ পদ্ধতি। এখানে সরাসরি প্রশ্নকর্তা সরাসরি মানুষের কাছে গিয়ে উত্তর নিয়ে একটি ঘটনার সত্যতা সহজে বের করে আনতে পারেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, পরবর্তী আমরা দেখি প্রশ্নমালা পদ্ধতি। শান্তি ও সংঘর্ষবিদ্যা অধ্যয়নে প্রশ্নমালা পদ্ধতি ব্যবহৃত হয়। প্রশ্নমালা পদ্ধতি শান্তি ও সংঘর্ষবিদ্যার গবেষকগণ যুদ্ধ বা সংঘর্ষের মূল নায়ক অপরপক্ষ সেনাপতিদের নিকট হতে তথ্য সংগ্রহ করে তাদের গবেষণা পরিচালিত করে ঘটনার কারণ, ফলাফল, তীব্রতা, ক্ষয়ক্ষতি নির্ধারণ করতে সক্ষম হন। তবে এ ব্যাপারে সতর্কতা অবলম্বনে প্রয়োজন রয়েছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার ইন্টারডিসিপ্লিনারি পদ্ধতি। ইন্টারডিসিপ্লিনারি মাধ্যমে শান্তি ও সংঘর্ষবিদ্যা অধ্যয়ন করা যায়। আধুনিক রাষ্ট্রবিজ্ঞানীগণ ও সমাজবিজ্ঞানীগণ শান্তি ও সংঘর্ষবিদ্যা বিশ্লেষণে রাষ্ট্রবিজ্ঞান, সমাজবিজ্ঞান, ইতিহাস, অর্থনীতি, নৃবিজ্ঞান হতে তত্ত্ব উপাত্ত সংগ্রহ করেন। একেই বলে আন্তঃসামাজিক বা ইন্টারডিসিপ্লিনারি পদ্ধতি। এ পদ্ধতি ব্যতীত মানুষের সাংঘর্ষিক আচরণ বোঝা যাবে না। এ পদ্ধতি একটি তাত্ত্বিক কাঠামো গঠন করে শান্তি ও সংঘর্ষবিদ্যা অধ্যয়ন করে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা 16 নম্বর পদ্ধতি দেখব সংঘর্ষ বিশ্লেষণ পদ্ধতি, কনফ্লিক্ট অ্যানালাইসিস মেথড। সংঘর্ষ মানব সমাজের মধ্যে সংকট সৃষ্টি করে। সংঘর্ষ দুই প্রকার, যথা বিতরণ সংঘর্ষ, প্রান্তিক সংঘর্ষ। বিতরণ সংঘর্ষ বলতে বিভিন্ন জাতীয় গোষ্ঠীর মধ্যে সংঘটিত সংঘর্ষকে বোঝায়। প্রান্তিক সংঘর্ষ বিভিন্ন জাতির মধ্যে সংঘটিত হয়। সংঘর্ষ বিশ্লেষণ ব্যক্তিকে রাজনৈতিক ব্যবস্থার একক হিসেবে ব্যাখ্যা করে। রাজনীতিতে সংঘর্ষ অনিবার্য বাস্তবতা, এজন্য রাজনৈতিক সংঘর্ষের ওপর নির্ভর করে। আমরা জানি যে দুই প্রকার সংঘর্ষ এবং এই সংঘর্ষ বিশ্লেষণের মাধ্যমেই আসলে শান্তি প্রতিষ্ঠা করা যায় এবং সংঘর্ষকে দূরীভূত বা বিতাড়িত করা যায়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা দেখব পরীক্ষণ পদ্ধতি, এক্সপেরিমেন্টাল মেথড। সকল বিজ্ঞান বিষয় পরীক্ষামূলক পদ্ধতি প্রয়োগ করে। বিজ্ঞানের পরীক্ষা নিরীক্ষা করা যায় পরীক্ষাগারে, কিন্তু সমাজবিজ্ঞানে অন্যান্য বিষয়ের মতো শান্তি ও সংঘর্ষবিদ্যা পরীক্ষা নিরীক্ষা করা হয় মাঠে। তবে বিজ্ঞানের পরীক্ষা নিরীক্ষা ফলাফল একই রকম হয়ে থাকে, কারণ ফলাফল সর্বজনীন বা সত্য। কিন্তু শান্তি ও সংঘর্ষবিদ্যার ফলাফল ভিন্ন হতে পারে। তবে প্রাকৃতিক বিজ্ঞানের মতো বিজ্ঞান না হলেও এর বিষয়বস্তু পরীক্ষা নিরীক্ষা করা সম্ভব হয়। তাই শান্তি ও সংঘর্ষবিদ্যাকে একটি বিজ্ঞানভিত্তিক বিষয় বলা যেতে পারে। তবে হ্যাঁ, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা জানি যে ফিউর বিজ্ঞানে আমরা দেখেছি সকল ফলাফলের সকল পরীক্ষার ফলাফল একই হয়। তবে একথা অনস্বীকার হচ্ছে যে শান্তি ও সংঘর্ষবিদ্যার ফলাফল কখনো এক হওয়ার সম্ভাবনায় কম থাকে। বিভিন্ন ক্ষেত্রে সময়ে প্রয়োগে বিভিন্ন ফলাফল বিভিন্ন হতে পারে। তারপরেও যেহেতু এখানে বিজ্ঞানভিত্তিক বিভিন্ন বিষয় আলোচনা করা হয়, বিভিন্ন পদ্ধতি বিজ্ঞানভিত্তিক বিভিন্ন পদ্ধতির অবলম্বন করে পরীক্ষা করা হয়, তাকে বিজ্ঞানভিত্তিক বিষয় বলা যেতে পারে। বস্তুত শান্তি ও সংঘর্ষবিদ্যা অধ্যয়নের অনেক পদ্ধতি আছে, কিন্তু কোনো একক পদ্ধতির মাধ্যমে এটাকে ব্যাখ্যা বিশ্লেষণ করা সমীচীন নয়, করলে তাতে কাঙ্ক্ষিত ফল পাওয়া যাবে না। এজন্য কয়েকটি পদ্ধতি একত্রে প্রয়োগ করে কাঙ্ক্ষিত ফল লাভ করা সম্ভব হবে। অবস্থার পরিপ্রেক্ষিতে বিভিন্ন অবস্থার পরিপ্রেক্ষিতে শান্তি ও সংঘর্ষ অধ্যয়নে বিভিন্ন রকমের পদ্ধতি অবলম্বন করতে হবে, বা একটি বিষয়ই
পর্যবেক্ষণ করার বা পরীক্ষণের জন্য বিভিন্ন পদ্ধতির অবলম্বন করলেই আমার মনে হয় যে ভালো ফলাফল পাওয়া সম্ভব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা শান্তি ও সংঘর্ষের অধ্যয়নের সাধারণত যে পদ্ধতিগুলোর উপর বেশি জোর দেওয়া হয় সেই পদ্ধতিগুলো আমরা আলোচনা করলাম। এবার আলোচনা আমাদের অনেকগুলো পদ্ধতি আমাদের আলোচনায় ছিল। আজকের মতো প্রিয় শিক্ষার্থীবৃন্দ এখানেই শেষ। তোমাদের কার কোনো সমস্যা থাকলে পরবর্তী ক্লাসে আমি সেই সমস্যাগুলো আলোচনা করব। সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।